তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যিনি বীরভূমের লাভপুর গ্রামে 1898 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বীরভূমের লাভপুর গ্রাম 1898 খ্রিস্টাব্দ 24শে জুলাই, 24th জুলাই জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, বীরভূমের লাভপুর গ্রাম। পিতা হচ্ছেন হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা হচ্ছেন প্রভাবতী দেবী। পিতা হচ্ছেন হরিদাস বন্দ্যোপাধ্যায়, মাতা হচ্ছেন প্রভাবতী দেবী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন মূলত জ্যেষ্ঠ পুত্র। ঠিক আছে, তিনি ছিলেন জ্যেষ্ঠ পুত্র, ফলে জ্যেষ্ঠ পুত্র হওয়ার জন্য, এবং ওনার বাবা ছিলেন তন্ত্র উপাসনা করতেন, ওনার বাবা তন্ত্র উপাসনা করতেন, ফলে সেখান থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কিন্তু আমরা এই ধরনের একটা মানে তন্ত্র উপাসনার বিষয়গুলো তার ছোট গল্পের মধ্যে আমরা পাই। ঠিক আছে, তবে তারা কখনোই কিন্তু কুসংস্কারাচ্ছন্ন ছিলেন না, কুসংস্কারাচ্ছন্ন সেভাবে ছিলেন না। তো তার যেটা হয় যে তার এডুকেশনাল লাইফ যদি আমরা দেখি, যে তারাশঙ্করের ছোটবেলা তিনি বারবার অসুস্থ হয়েছেন এবং যার ফলে প্রবেশিকা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি প্রথমবার, এবং দ্বিতীয়বার তিনি উত্তীর্ণ হন প্রথম বিভাগে, এবং তারপর তিনি বহরমপুর যান, এবং বহরমপুরেও তিনি যখন ওখানে পড়াশোনা করতে পারলেন না, তো তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে এসে পরবর্তীকালে কলকাতায় তিনি ভর্তি হয়েছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজে এসে ভর্তি হন। এই হলো তারাশঙ্করের একটা প্রথম জীবন। এছাড়াও তারাশঙ্করের বিভিন্ন তার জীবন প্রভাবিত হয়েছিল মূলত বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের দ্বারা। এছাড়া তার জীবনে দুটো আন্দোলনের একটা প্রত্যক্ষ প্রভাব পড়েছিল, যেটা হচ্ছে একটা অসহযোগ আন্দোলন, তার জীবনে যে প্রভাব পড়েছিল একটা হলো অসহযোগ আন্দোলন, আর একটা হচ্ছে 1930-এর আইন অমান্য আন্দোলন। এই দুটো আন্দোলনের প্রভাব ওনার জীবনে পড়ে, এবং উনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, 6 মাস তাকে কারারুদ্ধ অবস্থায় থাকতে হয়েছিল। ব্যক্তিগত জীবনে উনি নানা ধরনের কষ্ট পেয়েছেন, বিশেষ করে আর্থিক অনটনের মতো কষ্ট পেয়েছেন। এই সময় শনিবারের চিঠি তার যে সম্পাদক ছিল সজনীকান্ত দাস, তাকে তিনি কাছে পান, এবং দেখা যায় যে তার হাত ধরেই তার কিন্তু এই ছোট গল্প, উপন্যাস, নাটক এগুলো লেখা, তিনি তিনি তো অবশ্যই লিখতেন, কিন্তু এগুলো আস্তে আস্তে প্রকাশিত হতে শুরু করে। ঠিক আছে, এই যে তিনি দুটো যুদ্ধের দ্বারা, আমরা বলবো যে দুটো আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যার মধ্যে একটি হলো অসহযোগ আন্দোলন এবং অপরটি হচ্ছে আইন অমান্য আন্দোলন, যার তোমার কি বলে ফলশ্রুতি, যার ফলশ্রুতি আমরা তার লেখনীর মধ্যে দেখতে পাই। তার লেখাতে প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে ভারতের স্বাধীনতা, সাম্যবাদী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী, উদ্বাস্তু সমস্যা, এই যে দেশ বিভাগ, তারপরে এই যে পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন, এই সব কটা প্রভাব কিন্তু তার লেখনীর মধ্যে আমরা দেখতে পাই। প্রত্যেকটা প্রভাব তার লেখনীর মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, তার জীবনবোধ ছিল মহাকাব্যের মতো ব্যাপ্ত, মহাকাব্যের যে ব্যাপ্তি, তার জীবনবোধটা সেরকম ছিল, দেশ কাল চেতনা। মূলত তার সাহিত্যের দুটো উপজীব্য ছিল, তার সাহিত্য লেখার প্রধান দুটি বিষয় ছিল, একটি হচ্ছে মাটি আর একটা হচ্ছে মানুষ। তার সাহিত্য রচনার দুটো
আমরা দেখি যে মানে দুটো তার সাহিত্য রচনার দিক ছিল, একটা ছিল মাটি, একটা হচ্ছে মানুষ। তিনি তো এমন একটা সময় তিনি মানে আর কি যে সময়টাকে তিনি দেখেছেন বড় হয়ে, সেটা অত্যন্ত অবিশ্বাসী একটা যুগ, ভীষণ একটা সংকটময় কাল, ঠিক আছে। তাই জন্য তার গল্পের মধ্যেও কিন্তু আমরা সেই ধরনের চরিত্রগুলো বেশি করে দেখতে পাই। তার উপন্যাসের পটভূমি ছিল বিস্তীর্ণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেমন পল্লী সমাজে অনেক বিস্তীর্ণ একটা তোমার কি বলে গল্প লিখেছেন, বা উপন্যাসে যে একটা বিস্তৃত আকারের যে চেতনার পরিচয় দিয়েছেন বলা যেতে পারে, বা একটা বিস্তৃত জায়গার সমাজের দলিল তুলে ধরেছেন পল্লী সমাজ উপন্যাসে। শরৎচন্দ্রের এই পল্লী সমাজ থেকেই তিনি প্রভাবিত হয়ে লিখলেন পঞ্চগ্রাম এবং গণদেবতা উপন্যাস। তার দুটো উপন্যাসের প্রভাব পড়েছিল তারাশঙ্করের আরো দুটো উপন্যাসের উপর, যার মধ্যে একটি হলো পঞ্চগ্রাম এবং অপরটি হচ্ছে গণদেবতা। মূলত তার উপন্যাসের সংখ্যা হচ্ছে 60। উপন্যাসের সংখ্যা, তিনি প্রায় 40 বছর ধরে লিখেছেন এবং তার উপন্যাসের সংখ্যা হচ্ছে 60। তার উপন্যাসের প্রকাশকাল, প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি, দেখো আমি প্রত্যেকটা উপন্যাসের প্রকাশকাল চরিত্র দিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা উপন্যাসের চরিত্র এবং প্রকাশকাল দিয়েছি। এবার একটু একটু করে বিশ্লেষণ করব সবগুলো। তোমরা হয়তো প্রশ্ন করবে যে ম্যাম সবগুলোই কি মুখস্থ করতে হবে সাল? না, সবগুলো মুখস্থ করতে হবে না, সরি। যে কটা বলবো শুধু সেই কটা মুখস্থ করলেই হবে, ঠিক আছে। যে কটা বলবো শুধু সে কটা মুখস্থ করলেই হবে। ওনার প্রথম উপন্যাস ছিল চৈতালি ঘূর্ণি, আর শেষ উপন্যাস ছিল নবদিগন্ত। শেষ উপন্যাস ছিল নবদিগন্ত। চৈতালি ঘূর্ণি পড়বে, রাইকমল পড়বে শালগুলো, আগুন পড়বে। তোমাদের টেক্সটে আছে না আগুন? কোন গল্পটা নেওয়া হয়েছে আগুন থেকে, মনে পড়ছে? কি, কোন গল্পটা নেওয়া হয়েছে আগুন উপন্যাসটা থেকে? ভুলে গেছো? কি, আগের দিন যে পড়লে চন্দ্রনাথ? 16 তারিখে কিন্তু একটা কোনো না কোনো নিউজ পাবো, পড়াশোনা শুরু করো। নিটে দেখেছো তো, নিটে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে প্রশ্ন ফাঁস হলেই ফার্দার পরীক্ষা। আর এ তো শুধু প্রশ্ন ফাঁস নয়, পুরোটাই জালিয়াতে ভর্তি। যাক, চৈতালি ঘূর্ণি পড়ো, নীলকণ্ঠ পড়ো, আগুন পড়ো, রাইকমল পড়ো। নীলকণ্ঠ না পড়লেও চলবে, চৈতালি ঘূর্ণি, রাইকমল, আগুন পড়ো। সেকেন্ড যে পার্টটা, এখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট, ধাত্রী দেবতা, কালিন্দী, গণদেবতা, কবি, পঞ্চগ্রাম, সব সাল পড়তে হবে, কিছু করার নেই।
হাসুলি বাঁকের উপকথা তারাশঙ্করের শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটা। আরোগ্য নিকেতন, বাদবাকিগুলো একটু নাম জেনে রাখবে। নামগুলো কোনগুলো জেনে রাখতে হবে, যেমন সপ্তপদী, চাঁপাডাঙ্গার বউ, শালনা মনে রাখলেও হবে, ডাক হরকরা, সুতোপার তপস্যা মৃত্যুর পরে লেখা, ভুবনপুরের হাট, কীর্তিহাটের কর্চা। ব্যাস, এই কটার জন্য নাম মনে রাখলেই যথেষ্ট। ঠিক আছে। ওনার শেষ উপন্যাস ছিল নবদিগন্ত। শেষ উপন্যাস নবদিগন্ত। ঠিক আছে। নবদিগন্ত, সাল হচ্ছে 1973। সাল হলো 1973। তাহলে যে কটা বললাম সেই কটা নাম এবং তাদের সাল, এগুলো পড়লেই হবে, আর কিছু দরকার নেই। আচ্ছা, তারাশঙ্কর 40 বছর ধরে প্রায় 60টি উপন্যাস লিখছেন, যার মধ্যে আমরা এইগুলোকে আলোচনা করব। তার যে প্রথম সারির যে উপন্যাসগুলো ছিল, যার মূল বৈশিষ্ট্য ছিল যেখানে রাজনৈতিক বন্ধন থেকে একটা মুক্তি, তার মধ্যে বেশ কিছু তিনি বৈষ্ণবী নায়িকাদের মুক্তির সন্ধান, যেটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও তার প্রথম পর্বের উপন্যাসগুলোর মধ্যে প্রধান বিষয়বস্তু ছিল রাজনীতি, রাজনৈতিক বন্ধন থেকে মুক্তি লাভ। এটা হচ্ছে ওনার প্রথম সারির যে উপন্যাসগুলো আমরা দেখব সেগুলোর মূল বৈশিষ্ট্য। ঠিক আছে। এবার এছাড়া আমরা দেখছি দ্বিতীয় পর্বের উপন্যাসগুলোর মধ্যে, যেটা ধাত্রী দেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম কবি, এই পাঁচটা একদম ভিভিআই। এই পাঁচটা নাম একদম ভিভিআই, খুব ভালো করে পড়বে। তৃতীয় পর্বে হাসুলি বাঁকের উপকথা একদম সার্থক আঞ্চলিক উপন্যাস। হাসুলি বাঁকের উপকথা একটা সার্থক আঞ্চলিক উপন্যাস। বাংলা আঞ্চলিক উপন্যাসের শ্রেষ্ঠ শিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন। বাংলা আঞ্চলিক উপন্যাসের শ্রেষ্ঠ শিল্পী ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্করের সাহিত্য জীবন শুরু হয়েছিল নাটক রচনার মধ্যে দিয়ে। তিনি প্রথমে নাটক রচনা করেছিলেন, মারাঠা দর্পণ সেই নাটকটার নাম। তারাশঙ্করের সাহিত্য জীবন শুরু হয় মারাঠা দর্পণ দিয়ে। তিনি প্রথমে একটা নাটক লিখেছিলেন, এই মারাঠা দর্পণ হচ্ছে নাটকটার নাম। এটা কিন্তু নাটক। ঠিক আছে। মারাঠা দর্পণ, সাল ছিল 1921। সাল ছিল 1921। প্রথম উপন্যাস ছিল চৈতালি ঘূর্ণি। আর সালগুলো খুব ভালো করে দেখো, বিশেষ করে মন্বন্তর, কালিন্দী, এগুলো। তারাশঙ্করের একটা বিখ্যাত উপন্যাস ধাত্রী দেবতা, যেটাকে বলা হয়ে থাকে আত্মজীবনীমূলক উপন্যাস। এই ধাত্রী দেবতাকে বলা হয় আত্মজীবনীমূলক উপন্যাস। আর হাসুলি বাঁকের উপকথাকে বলা হয়ে থাকে কি? হাসুলি বাঁকের উপকথাকে বলা হয়ে থাকে আঞ্চলিক উপন্যাস। ঠিক আছে, আঞ্চলিক উপন্যাস। রায়কমল 1934 সাল। ঠিক আছে, সাল ঠিক আছে। আগুন হচ্ছে 1937 সাল, ঠিক আছে। ধাত্রী দেবতা 1939। ধাত্রী দেবতা হলো 1939। কালিন্দী হচ্ছে কালিন্দী সাল, কালিন্দী হচ্ছে 1940। গণদেবতা হচ্ছে 42। কবি হচ্ছে 44। পঞ্চগ্রাম 44। মন্বন্তর 44। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।
চাঁপাডাঙ্গার বউটা অনেক সময় সাল চলে আসে, একটু দেখে রেখো, 54। চাঁপাডাঙ্গার বউ হচ্ছে 54। হাসুলি বাঁকের উপকথা সাল ভিভিআই, হাসুলি বাঁকের উপকথা সাল হচ্ছে ভিভিআই 47। হাসুলি বাঁকের উপকথা হচ্ছে তোমার সাল হচ্ছে ভিভিআই, ঠিক আছে, 47। তাহলে এই উপন্যাসে তার মানব চরিত্রগুলোর মধ্যে আঞ্চলিকতার প্রমাণ পাওয়া যায়, আঞ্চলিকতার উপাদান রয়েছে, তবে সার্থক উপন্যাস হাসুলি বাঁকের উপকথাকেই বলা হয়ে থাকে। তাহলে ওনার আঞ্চলিক উপন্যাসগুলো কোনগুলো? কবি, গণদেবতা, পঞ্চগ্রাম, এগুলো আঞ্চলিক উপন্যাস। কবি, গণদেবতা, পঞ্চগ্রাম, মানে আঞ্চলিকতার যে মূল বৈশিষ্ট্যগুলো সেগুলো এর মধ্যে রয়েছে। হাসুলি বাঁকের উপকথা, হাসুলি বাঁকের উপকথা, নাগিনী কন্যার কাহিনী, এগুলো সব হচ্ছে হাসুলি এই আঞ্চলিক উপন্যাস, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, হাসুলি বাঁকের উপকথার চরিত্রগুলো ভালো করে পড়বে। হাসুলি বাঁকের উপকথার মধ্যে যে কর্তা বাবা, কালাদ্দুরের চরিত্র, তারপরে হচ্ছে তোমার কি বলে আহ বনোয়ারি, এই চরিত্রগুলো খুব ভালো করে পড়বে। মূলত সমাজ দর্শন এই সব কিছুই কোথাও তিনি বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রকে পেরিয়ে গিয়েছেন তার এই লেখনীর মধ্য দিয়ে, ঠিক আছে, কোথাও তিনি তার লেখনীর মধ্য দিয়ে এই চরিত্রগুলোকে তিনি পেরিয়ে গিয়েছিলেন বলেই তিনি সার্থক। আচ্ছা, তারাশঙ্করের আমরা দেখি যে অনেকে বলে যে তারাশঙ্করের প্রথম উপন্যাস ছিল দিনার দান, যেটা পরবর্তীকালে প্রকাশিত হয়নি। দিনার দান বলে একটা উপন্যাস ছিল। আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন গণদেবতার জন্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কোন উপন্যাস লেখার জন্য? সেটা হচ্ছে গণদেবতার জন্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে গানের কথা রয়েছে? সেটা হলো কবি উপন্যাসে। কবি উপন্যাসে গানের কথা উল্লেখ আছে। গানের কথা উল্লেখ আছে। গানটা হচ্ছে জীবন এত ছোট কেন। জীবন এত ছোট কেন, গানটা হলো জীবন এত ছোট কেন। ঠিক আছে, জীবন এত ছোট কেন, এইটা হলো গানটা। ওনার শ্রেষ্ঠ উপন্যাস হাসুলি বাঁকের উপকথা। আর সর্বশেষ সর্বশেষ যে উপন্যাসটি ছিল, যেটা দেখো একটু সালটা, সেটা হচ্ছে বললাম নবদিগন্ত ৭৩, ঠিক আছে, নবদিগন্ত ৭৩। আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার চৈতালি ঘূর্ণি উপন্যাস, প্রথম উপন্যাস তিনি কাকে উৎসর্গ করেছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার চৈতালি ঘূর্ণি উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন? সেটা হলো সুভাষচন্দ্র বসু।
চৈতালি ঘূর্ণি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে। ধাত্রী দেবতা উপন্যাসের পূর্ব নাম কি ছিল? ধাত্রী দেবতা উপন্যাসের পূর্ব নাম ছিল জমিদারের মেয়ে। ধাত্রী দেবতা, এই উপন্যাসের পূর্ব নাম ছিল জমিদারের মেয়ে। জমিদারের মেয়ে। ধাত্রী দেবতা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নামের কথা বলা হয়েছে। তার ধাত্রী দেবতা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নাম করা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে আনন্দমঠ। ধাত্রী দেবতা উপন্যাসে তার যে নামটি করা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে আনন্দমঠ। ধাত্রী দেবতার অন্যতম একটা প্রধান চরিত্র হচ্ছে শিবনাথ। ধাত্রী দেবতা উপন্যাসের একটা প্রধান চরিত্র হলো শিবনাথ। ধাত্রী দেবতার প্রেক্ষাপট কি ছিল? সেটা হলো অসহযোগ আন্দোলন। ধাত্রী দেবতা উপন্যাসের প্রেক্ষাপট ছিল অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন ছিল ধাত্রী দেবতার প্রেক্ষাপট। আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওনার নীলকণ্ঠ যে উপন্যাসটি আমরা দেখলাম, সেটি কাকে উৎসর্গ করেছিলেন? সেটি হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়কে। নীলকণ্ঠ উৎসর্গ করেন কাকে? শৈলজানন্দ মুখোপাধ্যায়কে। শৈলজানন্দ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেন। ঠিক আছে। দেখো, কারো যদি কোনো জায়গায় আটকায় আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কোথাও রেকর্ড তো করেই দিই, অসুবিধা নেই। গণদেবতা উপন্যাসের জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, বলেই দিলাম। গণদেবতা লেখা হচ্ছে 1942-এ, কিন্তু পুরস্কারটি তিনি পেয়েছিলেন 1966-তে। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন কার জন্য? গণদেবতার জন্য। কত সালে? 1966-তে। এবার আমায় বলো যে গণদেবতা উপন্যাসের পূর্ব নাম কি ছিল? জানো? গণদেবতা উপন্যাসের পূর্ব নাম ছিল, একটু আগে যেমন আমরা বললাম যে ধাত্রী দেবতার পূর্ব নাম ছিল জমিদারের মেয়ে, তেমনি গণদেবতার উপন্যাসের পূর্ব নাম ছিল, সেটা হচ্ছে পঞ্চগ্রাম। না না, পঞ্চগ্রাম তো আলাদা। গণদেবতার পূর্ব নাম ছিল চণ্ডীমণ্ড। চণ্ডীমণ্ডপ হচ্ছে গণদেবতা উপন্যাসের পূর্ব নাম। গণদেবতা উপন্যাসের প্রধান চরিত্রগুলো যেমন গিরিশ, শ্রীহরি, দেবু, এইগুলো। আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনি তোমার কি বলে রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দুটো পুরস্কার পেয়েছিলেন কোন উপন্যাসের জন্য? রবীন্দ্র পুরস্কার, আর একটা হচ্ছে সাহিত্য একাডেমি। সেটা হলো তোমার কি বলে একাডেমি পুরস্কার পেয়েছিলেন কার জন্য? আরোগ্য নিকেতনের জন্য। আরোগ্য নিকেতন উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আরোগ্য নিকেতনের জন্য। ওকে, এবার একটু আগে পঞ্চগ্রামের কথা বলছিলে। পঞ্চগ্রামে 5টা গ্রামের নাম আছে, তাই তো? 5টা গ্রামেরই তো ঘটনা। তো 5টা গ্রামের নাম কি কি পঞ্চগ্রামে?
বলতে পারবে? পাঁচটা গ্রামের নাম হচ্ছে কসকোনা, কুসুমপুর, মহাগ্রাম, শিবকালীপুর আর দেকুড়িয়া। কুসুমপুর, মহাগ্রাম, শিবকালীপুর আর একটা হলো দেকুড়িয়া। ওকে, আচ্ছা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ওনার কবি উপন্যাসটি কাকে উৎসর্গ করেন? কবি উপন্যাসটি উৎসর্গ করেছিলেন মোহিতলাল মজুমদারকে। কাকে উৎসর্গ করেছিলেন কবি? মোহিতলাল মজুমদারকে। মোহিতলাল মজুমদারকে উৎসর্গ করেন। কবি উপন্যাসের চরিত্রগুলো দেওয়া আছে। কবি উপন্যাসে লোকগানের ব্যবহার, আমি বললাম গানটার নাম বললাম জীবন এত ছোট কেনে, কিন্তু কবি উপন্যাসে যে যে ধরনের গান ব্যবহার করা হয়েছে সেটা একটা হচ্ছে তোমার কি বলে কবি গান, আর একটা হলো ঝুমুর গান। এই দুই ধরনের গান ব্যবহার করা হয়েছে, একটা কবি গান আর একটা হলো ঝুমুর। হাসুলি বাঁকের উপকথা জানো 1947, আবার কোনো কোনো জায়গায় পাবে 1946, শারদিয়া আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। এটি একটি আঞ্চলিক উপন্যাস। হাসুলি বাঁকের উপকথা কবিশেখর কালিদাস রায়কে তিনি উৎসর্গ করেছিলেন। কালিদাস রায়। কবিশেখর কালিদাস রায়কে হাসুলি বাঁকের কথা উৎসর্গ করেছিলেন। আচ্ছা, আগুন উপন্যাস যেখান থেকে ওই চন্দ্রনাথ গল্পটা তোমাদের নেওয়া হয়েছে, তা আগুন উপন্যাসের পূর্ব নাম কি ছিল জানো? আগুন উপন্যাসের পূর্ব নাম কি ছিল মনে পড়ছে সবাই? এই যে কালপুরুষ কথাটা ছিল, চন্দ্রনাথ কালপুরুষের মতো, তো ওই কালপুরুষ। কালপুরুষ হচ্ছে আগুন উপন্যাসটার পূর্ব নাম ছিল। আরোগ্য নিকেতনের পূর্ব নাম ছিল সঞ্জীবন ফার্মেসি। সঞ্জীবন ফার্মেসি ছিল আরোগ্য নিকেতনের পূর্ব নাম। আরোগ্য নিকেতনের পূর্ব নাম। সঞ্জীবন ফার্মেসি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার ধাত্রী দেবতা উপন্যাসটি, যেটা তিনি তার মা এবং পিসিকে উৎসর্গ করেছিলেন, আর কালিন্দী উপন্যাসটি সজনীকান্ত দাশকে উৎসর্গ করেছিলেন। কালিন্দী। সজনীকান্ত দাশ। সজনীকান্ত দাশকে উৎসর্গ করেন, ঠিক আছে। আর পঞ্চগ্রাম কাকে উৎসর্গ করেছিলেন? কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে। কবি তো বললাম, কবি কি বলেছি, মোহিতলালকে উৎসর্গ করেছিলেন, মোহিতলাল মজুমদার। আর কেদারনাথ বন্দ্যোপাধ্যায়কে পঞ্চগ্রাম উৎসর্গ করেছিলেন। রায়কমল উৎসর্গ করেছিলেন উমা দেবীকে। রায়কমল উপন্যাসটি উৎসর্গ করেছিলেন উমা দেবীকে। আর নাগিনী কন্যার কাহিনী, ওনার তিন বন্ধু ছিল, নারায়ণ চৌধুরী, সন্তোষ কুমার ঘোষ আর অনিল চক্রবর্তী। এই তিনজনকে উৎসর্গ করেন একই সাথে। নারায়ণ চৌধুরী, সন্তোষ কুমার ঘোষ আর অনিল চক্রবর্তী।
মোটামুটি ভাবে এই হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা তথ্য বলবো। আচ্ছা, এটা গেল। এই হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। কিছু জিজ্ঞাসা আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস সম্পর্কে? দেখো, জিজ্ঞেস করার থাকলে করো। আচ্ছা, এবারে হলো ছোট গল্প। তারাশঙ্করের ছোট গল্প। তারাশঙ্করের ছোট গল্প যদি আলোচনা করি, তাহলে প্রথম ছোট গল্প হচ্ছে রসকলি, যেটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় ফাল্গুন সংখ্যায়। তাহলে প্রথম ছোট গল্প কি ছিল? রসকলি। ঠিক আছে, কল্লোল পত্রিকায় বেরিয়েছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্পগুলোর মধ্যে যেমন তারিণী মাঝি, যেমন নারী ও নাগিনী, বেদেনী, তারপর ডাইনি, এইগুলো হচ্ছে তারাশঙ্করের বিখ্যাত ছোট গল্প। তারাশঙ্করের ছোট গল্পগুলোর মধ্যে তোমার কি বলে, যেহেতু তিনি, আমি আগেই বলেছি যে তিনি যে সময়টাতে জন্মগ্রহণ করেছিলেন, সেই যে রাঢ় বঙ্গ, সেখানকার মানুষের জীবনযাত্রা, এইগুলো কিন্তু খুব বেশি করে ফুটে উঠেছে। এগুলো তারাশঙ্করের ছোট গল্পে খুব বেশি করে ফুটে উঠেছে। রসকলি ছোট গল্প দিয়ে তিনি যখন সাহিত্য জীবন শুরু করেন, যেটা 1334 সালের, যেটা ফাল্গুন সংখ্যায় প্রকাশিত হচ্ছে 1927-এ, তখন কল্লোল পত্রিকায় গল্পটি প্রকাশিত হলেও কল্লোলের যে মানসিকতা, তার সঙ্গে কিন্তু তারাশঙ্করের মানসিকতার কোনো আমরা তফাৎ দেখতে পাই না। বন্দ্যোপাধ্যায় স্পেলিংটা ঠিক করবে। আচ্ছা, তারাশঙ্করের যে কল্লোলীয় যে মানসিকতা, মানে মার্কসিস্ট যে মানসিকতার পরিচয়, সেটা আমরা কিন্তু তারাশঙ্করের মানসিকতার মধ্যে দেখতে পাই না। তার মধ্যে বিদ্রোহ রয়েছে, কিন্তু সেই বিদ্রোহের মধ্যে প্রভেদ রয়েছে। তিনি মানে যে ধরনের বিদ্রোহ তারা করতো, সেই কল্লোলীয় মানসিকতার মানুষরা, তারাশঙ্কর সেই ধরনের বিদ্রোহে খুব একটা পছন্দ করতেন না। তার গল্প গ্রন্থের সংখ্যা ছিল 35, গল্পের সংখ্যা ছিল 190। গল্প গ্রন্থ হলো 35, গল্পের সংখ্যা হচ্ছে 190। যার মধ্যে তারাশঙ্করের গল্পগুচ্ছ 3টি খণ্ডে বিভক্ত ছিল। প্রথমটা 1975, দ্বিতীয় খণ্ড 1976 এবং তৃতীয় খণ্ড 1977। 1975, 76 আর 77, ঠিক আছে, যেখানে গল্পগুলি প্রকাশিত হয়েছে। আচ্ছা, ছলনাময়ী, জলসাঘর, রসকলি, এই 3টি গল্প বিখ্যাত। বেদেনী, ছলনাময়ী, দেখো, ছলনাময়ী, বেদেনী, রসময়ী, এই যে জলসাঘর, বেদেনী, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। জাদুকরী, স্থলপদ্ম, স্থলপদ্ম,
দীপার প্রেম, দীপার প্রেম, রবিবারের আসর, এইগুলো তারাশঙ্করের বিখ্যাত ছোট গল্প। ঠিক আছে, এগুলো ছিল তারাশঙ্করের বিখ্যাত ছোট গল্প। তারাশঙ্করের গল্পে আমি একদম প্রথমে বলেছি যে ওনার প্রথম দীক্ষার গল্পগুলোতে বৈষ্ণব ভাবনা খুব কাজে লেগেছিল। বৈষ্ণব ভাবনা, আমি সালগুলো দিয়েছি যে কারণে, বৈষ্ণব ভাবনা খুব কাজে লেগেছিল। এই বৈষ্ণব ভাবনা যে গল্পগুলো আছে সেটা হচ্ছে রসকলি, বৈষ্ণব ভাবনা আছে রসকলি, আর হচ্ছে রাইকমল, আর হচ্ছে মালা চন্দন, আর হচ্ছে হারানো সুর। এই গল্পগুলোর মধ্যে তারাশঙ্করের আমরা বৈষ্ণব ভাবনা দেখতে পাই। ঠিক আছে, খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো। গ্রামীণ জমিদারদের জীবন নিয়ে জলসাঘর, রায়বাড়ি, এই দুটো গল্প লেখা। জলসাঘরের বিশ্বম্ভর রায় বিখ্যাত চরিত্র, আর রায়বাড়ির হচ্ছে রাবণেশ্বর রায়। মানে জমিদারি যে চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দুটো গল্প, গ্রামীণ জীবনের জমিদারদের যে দম্ভ, যে গর্ব, সেটা নিয়ে যে দুটো গল্প তিনি রচনা করেছিলেন, যার মধ্যে একটা হচ্ছে জলসাঘর আর একটা হলো রায়বাড়ি। আচ্ছা, এছাড়া বীরভূমের গ্রামীণ জীবনে সেই সময়কার ব্রাহ্মণ সম্প্রদায়, আর যারা বীরভূমে তোমরা তো জানো বিভিন্ন অন্তজ সম্প্রদায়ের মানুষজন বসবাস করে, মানে যারা নিচু তলার আমরা বলে থাকি, যেমন কুলিনের মেয়ে, মধু মাস্টার, ব্যাধি, রঙিন চশমা, এই সমস্ত গল্পে তার এই চরিত্রগুলো ফুটে উঠেছে, বা এই ধরনের ভাবনা চিন্তা ফুটে উঠেছে যে সমাজের উচ্চ স্থানে ব্রাহ্মণরা এবং অন্তজ শ্রেণীর যে মানুষের যে দ্বন্দ্ব, সেইটা ফুটে উঠেছে কোন কোন গল্পে? কুলিনের মেয়ে, মধুর মাস্টার, ব্যাধি, বিষধর, রঙিন চশমা, এই গল্পগুলো। আবার তারিণী মাঝি আর অগ্রদানী, এই দুটো গল্পে প্রকৃতি, নিয়তির একটা অমোঘ লীলা, এইগুলো আদিম প্রবৃত্তি, মানুষের যে প্রবৃত্তি, সেই সব কিছু ফুটে উঠেছে। তারিণী মাঝি জৈব সত্তা, এই বিষয়গুলো। ঠিক আছে, অনিবার্য মৃত্যু যখন আসন্ন, অনিবার্য মৃত্যু, সেই সময় মানুষ তার আত্মরক্ষার জন্য কি করে? নিজের মানুষটাকে বিসর্জন দিতেও ভুলে যায় না। এই ভাবনা চিন্তাই তারিণী মাঝির গল্পের মধ্যে ফুটে উঠেছে। তাহলে তারিণী মাঝি এবং অগ্রদানী, এই দুটো হচ্ছে আদিম বা জৈবিক প্রবৃত্তি, নিয়তি, এই বিষয়গুলো এখানে স্থান পেয়েছে। আবার একদম অন্তজ শ্রেণীর মানুষজনকে নিয়ে বেদেনী, তারপরে হচ্ছে নারী ও নাগিনী, এই গল্পগুলো তুলে লিখেছেন এই লেখক। প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল ডাইনি বলে একটি গল্প। তারাশঙ্করের প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল ডাইনি বলে একটি গল্প, যা কিনা তোমার কি বলে রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছিল, যা কিনা আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছিল এই গল্পটা। দীপার প্রেম ছিল একটা প্রেমের গল্প, দীপার প্রেম ছিল প্রেমের গল্প। আর ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে লিখেছিলেন শেষ কথা গল্পটি। 1942-এর ভারত ছাড়ো আন্দোলন, 1942-এর আন্দোলনের প্রেক্ষাপটে লেখা শেষ কথা, শেষ কথা গল্পটি, যেটা ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে লেখা হয়েছে। তাহলে তারাশঙ্করের বন্দ্যোপাধ্যায়ের যে ছোট গল্পগুলো রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি দেখেছো? তার গল্পে যে তোমার কি বলে সমাজ তত্ত্ব কিভাবে ফুটে উঠেছে, এই বিষয়গুলো খুব দরকার।
তার গল্পের যে সমাজতত্ত্ব সেটা আমরা যদি দেখি গল্পের বিন্যাসের মধ্যে, তাহলে যে কটা জায়গাগুলো বললাম, যে যে বৈশিষ্ট্যগুলো, কোথাও জমিদার তন্ত্রের যে প্রকৃতি দেখানো হয়েছে, জলসাঘর, তারপরে ওই যে রায়বাড়ির এই গল্পগুলো, ঠিক আছে, চরিত্রগুলো বললাম রায়বাড়িতে। এছাড়া রাজা রানী ও প্রজা এই গল্পটাও একটা ছিল, খড়গ, ঠিক আছে, এই জায়গাগুলো। কুলিনের মেয়ে যেটা বলেছি, সমুদ্র মন্থন, ভয়াবহ দুর্ভিক্ষের ছবি আছে সমুদ্র মন্থন, 1330-এর অনাবৃষ্টি এই গল্পটা, সমাজের যে বন্দিনী কমলা, ঠিক আছে, এই গল্পগুলো। ব্রাহ্মণ সমাজের অধোগতি হচ্ছে এবং সমাজের অন্তজ শ্রেণী তার গল্পের মধ্যে, যে বাউরি, বাগদি, কাহার, ডোম, এই ধরনের শ্রেণীর যে প্রতিনিধি, তাদেরও কিন্তু আমরা কথা তার গল্প থেকেই জানতে পারি। যেমন শ্মশান বৈরাগ্য এই গল্প, ব্যাধি, ব্যাধি থেকে ছলনাময়ী থেকে জানতে পারি, অগ্রদানী থেকে জানতে পারি, ঠিক আছে, এই সমস্ত গল্পগুলো থেকে আমরা জানতে পারি। রঙিন চশমা থেকে আমরা কুৎসা, পরশ্রী কাতরতা, এই সমস্ত গুলো জানতে পারি এই ধরনের। তারপর কুলিনের মেয়ে, অন্তজ শ্রেণীর যে গল্পগুলো রয়েছে, যেগুলো হচ্ছে তোমার স্থলপদ্ম, মেলা, টেরা, এইগুলো, ঠিক আছে, ঘাসের ফুল, নারী ও নাগিনী, বেদেনী, জুয়ারি, ইমারত, ইমারতে একটা রাজমিস্ত্রি জীবনের কার্যকলাপ বর্ণিত হয়েছে। আবার আমরা যে যাযাবর সম্প্রদায়ের কথা জানতে পারি সেটা হচ্ছে জাদুকরি গল্পে, যাযাবর সম্প্রদায়ের কথা জানতে পারি জাদুকরি গল্পে, ঠিক আছে। তারপর চোর, যেখানে ডোমেদের কথা আমরা জানতে পারি, চোর। চলো, অনেকটা বললাম। এই হলো তার গল্পগুলোকে যদি আমরা ভাগ করি, তারাশঙ্করের গল্পগুলোকে এইভাবে আমরা, ঠিক আছে। ওনার দেখো আমি এখানে প্রত্যেকটা যতটা সম্ভব করে দিয়েছি, যেগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলোই এখানে নোটের মধ্যে করে দেওয়া আছে। এই যে অন্তজ সম্প্রদায়ের গল্প, তারাশঙ্করের শেষ পর্বের গল্প কোনগুলো সেইগুলো, গল্পকার হিসেবে তারাশঙ্করের শ্রেষ্ঠত্ব কোথায় সেইটা, এইগুলো। এবার হলো মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কারোর কোনো সমস্যা আছে? বলো। মানিক বন্দ্যোপাধ্যায় পড়িয়ে দিন। চলো, মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওনার বিখ্যাত উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র এবং শরৎ উত্তর পর্বে বাংলা কথা সাহিত্যে যে তিনজনের নাম সব থেকে গুরুত্বপূর্ণ, যার মধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমরা পড়লাম, আর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, যার মধ্যে তিনি কি করেছেন, তার লেখা প্রথম উপন্যাস হচ্ছে জননী, যেটা 1935 সালে লেখা। তার আগে তিনি ছোট গল্প, প্রথম গল্প তিনি লিখেছিলেন অতসী মামি বলে, অতসী মামি, যেটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়, অতসী মামি, যেটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় 1935-এ। বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। তার অন্যান্য গল্পগুলো হচ্ছে দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জীবনের জটিলতা, অমৃতস্য পুত্রা, এই সমস্ত। এবার যেগুলো, যে উপন্যাসের নাম, সালগুলো তোমাদেরকে মনে রাখতে হবে সেটা আগে বলে দিই। সেটা হচ্ছে দিবারাত্রির কাব্য, মনে রাখতেই হবে। আচ্ছা, পুতুল নাচের ইতিকথা, ভিভিআই যেগুলো, পদ্মা নদীর মাঝি, এই তিনটে
গুরুত্বপূর্ণ। শহরতলি, যেগুলো মনে রাখতেই হবে। শহরতলি প্রথম পর্ব হচ্ছে শহরতলি 1940 এবং দ্বিতীয় পর্ব হচ্ছে 1941। আচ্ছা, শহরবাসের ইতিকথা চতুষ্কোণ, এছাড়া মনে রাখতে হবে শহরবাসের ইতিকথা, মনে রাখতে হবে চতুষ্কোণ। আচ্ছা, মনে রাখতে হবে আদায়ের ইতিকথা, মনে রাখতে হবে প্রতিবিম্ব, সাল মনে রাখতে হবে। তিনি মোট 40টি উপন্যাস রচনা করেছেন, যার মধ্যে সর্বশেষ হচ্ছে মাঝির ছেলে। সর্বশেষ হচ্ছে মাঝির ছেলে। মাঝির ছেলে হচ্ছে 1960-তে সর্বশেষ উপন্যাস। ঠিক আছে। দিবারাত্রির কাব্য উপন্যাসের প্রথম ভাগে যেখানে দিনের কবিতায় যেখানে হেরম্ব এবং সুপ্রিয়ার সম্পর্কের কথা বলা হয়েছে, হেরম্ব যেখানে আনন্দর প্রতি আকর্ষণ অনুভব করেছে, আবার সুপ্রিয়ার আবির্ভাব হেরম্বর মনে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে। ঠিক আছে। আবার সুপ্রিয়ার প্রতিও তার একটা ঘাত প্রতিঘাত, তার প্রেম, এইভাবে দুটো চরিত্রের ওপর যে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, যে নিঃসঙ্গতা বোধ, সেটা নিয়েই হচ্ছে দিবারাত্রির কাব্য। ওকে, তাহলে প্রথম উপন্যাস ছিল জননী, তারপর তার আগে তিনি অতসী মামি বলে বিচিত্রা পত্রিকায়, অতসী মামি বিচিত্রা পত্রিকায় 1935 সালে, 1935-এ জননী, আর বিচিত্রা পত্রিকায় অতসী মামি বেরিয়েছিল 1928। বিচিত্রা পত্রিকায় বেরিয়েছিল অতসী মামি। সব থেকে ভালো করে পড়ে রাখবে যে কটা একদম ভুলো না, সেটা হচ্ছে দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, জননী, অবশ্যই সাল পড়তে হবে জননী, কারণ যেহেতু এটা প্রথম বলে। ঠিক আছে। আর পদ্মা নদীর মাঝি, আচ্ছা, চতুষ্কোণ, আরোগ্য, জীবনের জটিলতা, ব্যাস এই কটা যদি পারো খুব ভালো করে পড়ে রেখো। ওনার পুরো নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওনার পুরো নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা পরীক্ষায় আসে, সুতরাং এটা লিখে রাখো। আচ্ছা, কোথায় কোন পত্রিকায় কোনটা প্রকাশিত হয় বলে দিয়েছি, তাই জন্য আর বলছি না। আচ্ছা, একটা জিনিস আমি আগেরটাতে বলিনি, একটু জাস্ট বলে রাখবো, এই বলতে গিয়ে এখন মনে পড়ে গেল। তারাশঙ্করের লেখা দুটো প্রবন্ধ গ্রন্থ আছে, একটা আমার সাহিত্য আর একটা হচ্ছে আমার কালের কথা। এটা প্রবন্ধ, হ্যাঁ, আমার সাহিত্য আর আমার কালের কথা। এটা হলো তারাশঙ্করের লেখা প্রবন্ধ। মানিক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তার লেখা প্রবন্ধ ছিল লেখকের কথা। লেখকের কথা 1957। লেখকের কথা 1957। লেখকের কথা 1957 প্রবন্ধ সংকলন, যার প্রবন্ধটা হচ্ছে অন্যতম একটা গুরুত্ব প্রবন্ধ হচ্ছে কেন লিখি। কেন লিখি, মোট কথা লেখকের কথা, তার প্রবন্ধ সংকলন, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা অন্যতম প্রবন্ধ গ্রন্থ।
তার কোন উপন্যাসটি শারদীয়া আনন্দবাজারে বেরিয়েছিল? সেটা হচ্ছে শহরবাসের ইতিকথা। শহরবাসের ইতিকথা, যেটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল। ঠিক আছে, মনে থাকে যেন, শহরবাসের ইতিকথা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে। আচ্ছা, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এই ছিল তার নাম। মানিক বন্দ্যোপাধ্যায় তার মার্কসিস্ট যে দৃষ্টিভঙ্গি, তিনি সমাজে মেয়েদের অবস্থাকে যেভাবে বর্ণনা করেছেন, সেই সমস্ত কিছু তার কোথায়, কোন উপন্যাসে আমরা পাই? মূলত আমরা পাই সোনার চেয়ে দামি। দেখো, একটা উপন্যাস আছে সোনার চেয়ে দামি, যে আমি এখানে দেখতেই পাচ্ছি। এটা হচ্ছে তার মার্কসিস্ট ভাবনার প্রতিফলন। ঠিক আছে, মার্কসীয় ভাবনা। মার্কসীয় ভাবনার প্রতিফলন আমরা দেখতে পাই এই উপন্যাসটিতে। তার লেখার মধ্যে ফ্রয়েডীয় চিন্তা ভাবনা, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, মানে এক কথায় তিনি তো মার্কসিস্ট বৈপ্লবিক ধারা, তার মধ্যে শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ, এইসব নিয়ে তিনি লেখালেখি করেছেন। জীবনে তিনি 40টি উপন্যাস লিখেছেন এবং 300 প্রায় ছোট গল্প লিখেছেন। 40টি উপন্যাস এবং 300 ছোট গল্প। 1956 সালে তিনি মারা যান। তার লেখা অত্যন্ত প্রসিদ্ধ এবং জনপ্রিয় উপন্যাস ছিল পুতুল নাচের ইতিকথা। তার লেখা অন্যতম ছোট গল্প ছিল মাসি পিসি, যেটি সর্বপ্রথম পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়। পূর্বাশা পত্রিকায় মাসি পিসি, যেটা কি করেন তিনি, পূর্বাশা পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে। দাঙ্গার পটভূমিতে তিনি একটি উপন্যাস লিখেছেন 1946-এ, তার নাম হচ্ছে স্বাধীনতার স্বাদ। দাঙ্গার পটভূমিতে লেখা হয়েছে। যেটা হলো স্বাধীনতার স্বাদ। এখানে আছে, এই যে, এটা স্বাদ হবে না, স্বাদ, স্বাধীনতার স্বাদ, যেটা যেটা মূলত দাঙ্গার পটভূমিতে লেখা। ঠিক আছে। হ্যাঁ, ঠিকই আছে সালটা, আর 1951 হবে এটা। ঠিক আছে। হ্যাঁ, তোমার কি বলে, স্বাধীনতার স্বাদ হচ্ছে 1951। ব্যাস, মোটামুটি ভাবে এইটুকু দেখে রাখলেই হবে। আচ্ছা, পুতুল নাচের ইতিকথার চরিত্রগুলো পড়বে: শশী, কুসুম, পদ্মা নদীর মাঝি আঞ্চলিক উপন্যাস। পদ্মার, যেমন আমরা ওই হাঁসুলি বাঁকের উপকথা দেখলাম, তো এক্ষেত্রে আমরা পদ্মা নদীর মাঝিকে দেখছি আঞ্চলিক উপন্যাস। এটা জননীর অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে, জননী উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো শ্যামা। জননী উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে শ্যামা। চতুষ্কোণ উপন্যাসে তিনি ফ্রয়েডীয় চিন্তা ভাবনাকে তুলে ধরেছেন। আচ্ছা, এই গেল মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কথা। উপন্যাস নিয়ে আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? তাহলে জিজ্ঞাসা করো।
মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো। কোনো কিছু জিজ্ঞাসা নেই। আচ্ছা, তাহলে এবারে এসো মানিক বন্দ্যোপাধ্যায়ের আচ্ছা, পদ্মা নদী মাঝির উপন্যাসের উপজীব্যটা মনে রেখে দিও, জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ, এটা নিয়ে লেখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এগুলো করলেই হবে মানিক বন্দ্যোপাধ্যায়। আর এবারে এসো হচ্ছে ছোট গল্প। ছোট গল্প থেকে কি বলবো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে? ছোট গল্প হচ্ছে, ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের বিচিত্রা পত্রিকায় তার প্রথম ছোট গল্প অতসীম আমি প্রকাশিত হয়, বলেই দিয়েছি আগেই। তার গল্পের সংখ্যা 200 এবং গল্প গ্রন্থ হচ্ছে 16। ওভারঅল তিনি 200 থেকে 300 মোটামুটি গল্প লেখেন, তার মধ্যে তার গল্প গ্রন্থের সংখ্যা ছিল 16। ঠিক আছে, সব গল্প তো প্রকাশিত হয় না। আচ্ছা, অতসীম আমি অন্যান্য গল্প, এটা 1935, প্রাগৈতিহাসিক 1937, মিহি ও মোটা কাহিনী 1938। এগুলো সাল পড়তেই হবে, মাস্ট। প্রাগৈতিহাসিক, মিহি মোটা কাহিনী, সরীসৃপ, তারপরে সমুদ্রের স্বাদ, তারপরে হচ্ছে ছোট বকুলপুরের যাত্রী, ব্যাস, মাটির মাসুল। এই কটা সাল পড়ো তাহলেই যথেষ্ট। এই কটা সাল পড়ো যথেষ্ট। অতসীম আমি এবং অন্যান্য গল্পে মোট গল্পের সংখ্যা ছিল 10টি। এখানেই সব থেকে বিখ্যাত তার যে এই যে গল্প সংকলনটা বিখ্যাত। আর একটা হচ্ছে প্রাগৈতিহাসিক যে গল্প সংকলন, সেটাও ছিল বিখ্যাত। প্রাগৈতিহাসিক আর অতসীমা, এই গল্প সংকলন দুটোই বিখ্যাত। এখানে প্রশ্নগুলো আলাদা আলাদা করে দিয়েছি, যেগুলো বললাম ওগুলোই এখানে দেওয়া আছে। দেখো, তোমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করো, বারবার বলছি। প্রাগৈতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এটা ভীষণভাবে প্রশ্ন দেয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার মধ্যে মার্কসিজম খুব বিখ্যাত, মানে তিনি এই বিষয়টাকে বেশি করে প্রাধান্য দিয়েছেন। মানে মার্ক্সবাদী লেখক বলা যায়। হলো, এবার হলো গোপীনাথ মোহান্তি। এই ভদ্রলোককে, এই অবধি তো আমাদের কথা সাহিত্য ছিল। কথা সাহিত্য মানেই দুটো পড়তে হবে, একটা হলো উপন্যাস, একটা হচ্ছে ছোট গল্প। একমাত্র বঙ্কিমচন্দ্র ছোট গল্প সেভাবে লেখেনি কিছু, তাই পড়তে হয় না। রবীন্দ্রনাথ লিখেছে, পড়তে হবে। শরৎচন্দ্র লিখেছে, পড়তে হবে। তারাশঙ্কর, মানিক, বিভূতি তিনজনেই লিখেছে উপন্যাস, ছোট গল্প, পড়তে হবে। এর পরের গুলো তো পড়তেই হবে, মহাশ্বেতা দেবী, আরো আছে সমরেশ বসু, তারপরে হচ্ছে আহ আশাপূর্ণা দেবী,
তারপরে হলো সৈয়দ মুস্তাফা সিরাজ। ম্যাম এই মার্ক্সবাদী চিন্তাধারাটা এটা কি কিরকম? কোনটা? মার্ক্সবাদ? মার্ক্সবাদী চিন্তাধারা মার্ক্সবাদ হচ্ছে, দেখো মার্ক্সবাদটা একটা তত্ত্ব, ঠিক আছে? এখানে খুব সহজভাবে যেটা তুমি বলবে, লেনিন বলছেন যে যে কোনো সম্পদ সেটা সকলের মধ্যে সমানভাবে যাতে বন্টন হয়। মার্ক্সবাদের মূল বিষয়টাই হচ্ছে যে যে কোনো সম্পদই যেন সকলের মধ্যে সমানভাবে বন্টন হয় আর কি, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে ওদের যেটা কথা সেটা হলো শ্রেণী সংগ্রাম। তোমাকে তোমাকে লড়তে হবে, শ্রেণী সংগ্রাম করতে হবে, এবং তুমি কখনোই খুব একটা কি বলবো, তোমার কি বলে, তুমি কখনোই খুব ধনতান্ত্রিক, যে আমরা যে পুঁজিপতিরা যেভাবে ডিল করে থাকে জীবন, তো ওইভাবে তুমি কখনোই লাইফটাকে লিড করবে না। আর একটা হচ্ছে যেটা লেনিন এবং কার্ল মার্কস আর ফ্রিডরিক এঙ্গেলস, এই দুজন মিলে এই তত্ত্বটা তৈরি করেছিল, ঠিক আছে? এঙ্গেলস আর মার্কস এই দুজনে মিলে তত্ত্বর একটা তৈরি করেছিল। তারা বলছে যে পুঁজিবাদের সমালোচনা করছে। আজকে আমাদের দেশ ঠিক যেভাবে চলে, মূলত ব্যবসায়ীদেরকে বা মার্কেট যে পলিসি, মার্কেটের উপর ডিপেন্ড করে, সেটা ওরা পছন্দ করে না। ওরা চায় যে সবসময় সরকার একটা ভর্তুকি দেবে, সরকার সাহায্য করবে, মানুষ বেশি বিলাসিতা করবে না। এই কারণে ওরা এক কথায় কিন্তু কম্পিউটার ব্যাপারটা যখন আমাদের রাজ্যে প্রথম আসে, যারা মার্কসিস্ট ছিল আগে, যারা সরকারে ছিল, তারা খুব একটা পছন্দ করত, ঠিক আছে? এইখান থেকেই শ্রেণী সংগ্রামের বিষয়টা এসেছিল। মানুষকে শ্রমিক শ্রেণী, হ্যাঁ, এখান থেকে এই ভিত্তিটা এসেছে, ঠিক আছে? এটা একটা ঐতিহাসিক ভিত্তি। এটা পলিটিক্যাল সায়েন্সে মার্ক্সবাদ সম্পর্কে আরো ডিটেলসে লেখা আছে, পুরো তত্ত্বটাই ওখানে লেখা আছে। বৈপ্লবিক শ্রেণী, কিভাবে মেহনতি মানুষ জীবনে তোমার কি বলে মুক্তির স্বাদ দেখবে, ওদেরকে কিভাবে আনন্দ দেওয়া যায়, এক কথায় শ্রমিকদের জন্য কাজ করতে হবে। যে সম্পদটা রয়েছে সেটা দেশের ধনী বলে কিছু থাকবে না, উভয় মানে শ্রমিক এবং যে বড়লোক, এই উভয়ের মধ্যে সমানভাবে বন্টন, এটাই ওরা বলছে। এখান থেকেই ওই ঐতিহাসিক বস্তুবাদ, এই কনসেপ্ট গুলো এসেছে। আচ্ছা চলো, এবার হলো গোপীনাথ মোহান্তি। আচ্ছা, গোপীনাথ মোহান্তিটা কোথা থেকে এলো? গোপীনাথ মোহান্তি অনেকগুলো আছে, তো আমাদের এই ভার্সনটা খুব ডিফিকাল্ট। এই কথা সাহিত্য অনেকগুলো, সবে তো আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পর্যন্ত পড়লাম। কালকে বিভূতিভূষণ করিয়ে দেবো। পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র আছে, বনফুল আছে, আশাপূর্ণা, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু, সৈয়দ মুস্তাফা সিরাজ, এই এতগুলো আছে। আচ্ছা, যেটা বলছি, হ্যাঁ, যেটা বলছি গোপীনাথ মোহান্তি। আচ্ছা, গোপীনাথ মোহান্তি কোথায় আছে? এটা আছে আমাদের ভারতীয় সাহিত্য। আমরা আন্তর্জাতিক সাহিত্য তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে ভারতীয় সাহিত্য। ভারতীয় সাহিত্যের মধ্যে আমরা কি কি পড়েছিলাম যেন? কালিদাস পড়েছিলাম, তাই না? কি কি হয়েছিল ভারতীয় সাহিত্য থেকে একটু বলো। আচ্ছা, অমৃতা প্রীতম হয়েছিল, কালিদাস হয়েছিল, আর কবির, ইকবাল, শূদ্রক, এই তিনটা কি হয়েছিল? কবির, ইকবাল আর শূদ্রক। কবির, ইকবাল, শূদ্রক, এগুলো হয়েছিল কিছু? কিছু হয়নি? দুটো হয়েছে শুধু, ঠিক আছে ঠিক আছে, ওই অমৃতা প্রীতম আর এটা। আর প্রেমচন্দ্র হয়নি, তাই তো?
কিছুটা আমি কালকে করিয়ে দেবো। আচ্ছা চলো আজকে গোপীনাথ মোহান্তিটা তাহলে করে ফেলি। গোপীনাথ মোহান্তি হচ্ছে ওড়িশা ভাষার একজন সাহিত্যিক। ঠিক আছে, ভারতীয় সাহিত্য মানেই হচ্ছে যে আমরা বিভিন্ন যে তোমার কি বলে সাহিত্য যে ধারার, ভারতের বিভিন্ন রাজ্যের যে সাহিত্যিকরা রয়েছে, আঞ্চলিক রাজ্যের যে সাহিত্যিকরা রয়েছে তাদের কথা আমরা পড়ব। ঠিক আছে, যার মধ্যে গোপীনাথ মোহান্তি একজন অন্যতম, তাকে ওড়িয়া সাহিত্যের জনক বলা যেতে পারে, অন্যতম। তিনি একজন ওড়িয়া ভাষার যে ঐতিহাসিক গভীরতা, সেখান থেকে তার যে অন্তর্দৃষ্টি, সেটা গোপীনাথ মোহান্তি তুলে ধরেছিলেন। ওনার জন্ম হয়েছিল 1914 সালে। 1914 সালের 20 মে কটকের নাগাবালি গ্রামে। ঠিক আছে, ওনার জন্ম হচ্ছে এই যে কটকের নাগাবালি গ্রামে, যেখানে 20 আচ্ছা সরি মে বললাম, এপ্রিল ঠিকই আছে। আচ্ছা 1914। তিনি, তার বাবা ছিল সেই সময় ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষের একটা ছোটখাটো চাকরিজীবী, আর মা ছিলেন ভীষণ স্পষ্টবাদী। ঠিক আছে, এবং ওনার দাদাও ছিলেন কাহ্নুচরণ মোহান্তি, যিনিও একজন ঔপন্যাসিক, ছোট গল্পের স্রষ্টা। তো এক নজরে যদি আমি গোপীনাথ মোহান্তির জীবনী জানতে চাই, যে তার লেখা উপন্যাসের সংখ্যা ছিল 14টি এবং ছোট গল্প ছিল 10টি, তাহলে ওনার লেখা উপন্যাস ছিল 14টি আর ছোট গল্প ছিল 10টি। আচ্ছা, তার যে জীবনীমূলক রচনা ছিল সেটা দুটো খণ্ডে ছিল, আর একটা ছিল কবিতা সংকলন, একটি ছিল কবিতা সংকলন, আর ছিল জীবনী। জীবনীমূলক রচনা ছিল। তার প্রথম উপন্যাস ছিল মন গহিরের চাষ, যেটা 1940 তোমার কি বলে সালে প্রকাশিত হয়। এই যে মন গহিরার চাষা, বা যেটা হচ্ছে আমরা বলে থাকি মন গহির চাষ, তার প্রথম, এটা ছিল উপন্যাস। তার প্রথম উপন্যাস ছিল মন গহির চাষ, যেটা ছিল 1940 লেখাই আছে, এটা ভিভিআই। হ্যাঁ, এরপর তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে একটা হচ্ছে দাদি বুড়হা, যেটা 1944, ড্যাডি বুদ্ধ যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, 1944, সেটা হচ্ছে দাদি বুড়হা। ওদের ভাষায় যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে এই নামে বেরিয়েছিল, দাদি বুড়হা। তারপরে হচ্ছে পরজা, পরজা বা পারাজা। ঠিক আছে, পরজা, এটা হচ্ছে 1945। অমরুতর সন্তান, এটা ওদের ভাষায় তো আমরুতারা সন্তানা, অমরুতর সন্তান, 1947। এছাড়া স্বপন মাটি ছিল, স্বপন মাটি। তারপরে হচ্ছে তোমার দানা পানি, দুই পত্র, হরিজন, পরপর বলছি, স্বপন মাটি, দানা পানি। স্বপন মাটি হচ্ছে সাল হচ্ছে 1948। তারপর দানা পানি হচ্ছে 1955। 1955। আচ্ছা, হরিজন, হরিজন 1948। হরিজন 1948।
হরিজন 1948। আচ্ছা, তারপর হচ্ছে শরৎ বাবুঙ্ক গলি। শরৎ বাবুঙ্ক গলি উল্লেখযোগ্য উপন্যাসে। শরৎ বাবুঙ্ক গলি 1950। এগুলো হলো ওনার উল্লেখযোগ্য উপন্যাস, যার মধ্যে মাটি মাটাল 1964। আচ্ছা, তার বিখ্যাত গুলোর মধ্যে ওই পরজা আর অমরুতর সন্তান, এটা খুব উল্লেখযোগ্য। অমরুতর সন্তান এই উপন্যাসটির জন্য 1955 খ্রিস্টাব্দে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আর মাটি মাটাল এর জন্য তিনি পেয়েছিলেন মহাকাব্যিক উপন্যাস। 1964-তে তিনি পেয়েছিলেন 1964-তে তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার। তিনি সাহিত্য একাডেমির বোর্ডের অন্যতম সদস্য ছিলেন। ম্যাক্সিম গর্কির একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে মাদার, যেটাকে আমরা মা বলি, ম্যাক্সিম গর্কির, সেটাকে তিনি ওড়িয়া ভাষাতে অনুবাদ করেছিলেন। তার লেখা বিখ্যাত বেশ কিছু ছোট গল্প রয়েছে, ঘাসফুল, উড়ন্তা খই, টরপা, এগুলো ছোট গল্প। আর পরজা উপন্যাসটি পরবর্তীতে বিক্রম দাসের দ্বারা ইংরেজিতে অনুদিত হওয়ার পরে বিশ্ব সাহিত্যে এটা খুব কদর পায়, মানে ওড়িয়া ভাষা খুব কদর পেয়েছিল। ইংরেজি সাহিত্যে বিক্রম দাস যিনি পরজা উপন্যাসটিকে ইংরেজিতে তিনি কি করেছিলেন, বিক্রম দাস এই পরজা উপন্যাসটিকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন, ইংরেজি অনুবাদ করেছিলেন। যার ফলে কি হয়েছিল, ওড়িয়া ভাষা বিদেশে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে। ইউরোপ এবং আমেরিকাতে খুবই গোপীনাথের প্রশংসা বাড়ে আর কি, ঠিক আছে। গোপীনাথ মোহান্তির অনেক প্রশংসা দেখা যায়। এই পরজাকে বিশ্ব সাহিত্যের সঙ্গে তুলনা করা হয়েছিল। তার পরজা যেটা বিশ্ব সাহিত্যের সঙ্গে তুলনা করা হয়। 1976-এ তিনি ডিলিট পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 1981 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 1981-তে পদ্মভূষণ সম্মানিত হন, ঠিক আছে, ডিলিট পুরস্কার পান। তাহলে এই হলো টোটাল তোমার কি বলে গোপীনাথ মোহান্ত। এই হলো টোটাল গোপীনাথ মোহান্ত। এই হচ্ছে টোটাল গোপীনাথ মোহান্তি। ওকে, কারোর কিছু জিজ্ঞাসা আছে কোনো কোয়েশ্চেন সম্পর্কে বা ওনার কোনো সাহিত্য সম্পর্কে? আমি সাইডে লিখে দিয়েছি, পুরো নোটসটা আমি বোর্ড ওয়ার্কটা দিয়ে দেবো, কারোর কোনো চিন্তা নেই, এমনিতে তো রেকর্ডিং পাবি। আচ্ছা, এবার আমাকে বলো তো, গ্রামারে আমাদের কি কি হয়েছে একটু বলে দাও, তাহলে আমি গ্রামারটা এই উইক আগে শেষ করবো।
ধ্বনি ও ধ্বনি পরিবর্তন হয়ে গেছে, ধ্বনি এবং হয়ে গেছে। হয়ে গেছে। শব্দ গঠন ধ্বনি ধ্বনি মানে শব্দ ভান্ডারটা হয়েছে, সন্ধি হয়ে গেছে, পদ হয়ে গেছে। আচ্ছা, সন্ধি হয়ে গেছে, পদ হয়ে গেছে, উপসর্গ অনুসর্গ ধাতু এবং প্রত্যয়, এই চারটে ধরে ধরে পড়াতে হবে। শব্দ ভান্ডারটা হয়েছে, কারকটা হয়েছে, কারক হয়ে গেছে, কারকটা সমাস, ওদিকে বাক্য আর বাচ্য হয়ে গেছে, শব্দ ভান্ডার হয়নি ম্যাম। বাক্য আর বাচ্যটা পুরোটা হয়ে গেছে, মনে আছে আমার। বাক্যটা কি পুরোটা হয়েছে? যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তিটা পড়িয়েছিলাম, ওই বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ আর ক্রিয়া খণ্ড, এটা একটু দেখতে হবে পড়িয়েছি কি। বাক্যের গঠনগত অর্থগত শ্রেণী বিভাগগুলো করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, চলো আজকে ব্যাকরণটা দিয়েই শুরু করি কিছুটা, তারপর বাদ বাকিটা আবার কাল। আচ্ছা, দেখো, আমরা বলতে পারি যে উপসর্গ মানে যে কোনো শব্দের পূর্বে বসে, ঠিক আছে? যে কোনো শব্দের পূর্বে বসে। সংস্কৃতে এমন কতগুলো অব্যয় রয়েছে, অব্যয় যেগুলো শব্দের পূর্বে, ধাতু বা শব্দের পূর্বে বসে এবং বসে অর্থের পরিবর্তন ঘটায়, তাকে আমরা বলছি উপসর্গ। এবার এটা কোনগুলো কোন কোন অর্থে ব্যবহার করা হয় সেগুলো আমরা শিখব, এটা যথেষ্ট বড় আছে এই জায়গাটা। তাহলে উপসর্গ হচ্ছে একটা অব্যয়, প্রথমত, যেটা শব্দের আগে বা ধাতুর আগে বসে, দিয়ে একটা অর্থের পরিবর্তন ঘটায়, একটা নতুন শব্দ গঠন করে, এটাকে আমরা বলে থাকি উপসর্গ। আচ্ছা, মূলত সংস্কৃতে উপসর্গ আছে 20টি। সংস্কৃতে উপসর্গ আছে 20টি। উপসর্গ প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, একটা সংস্কৃত উপসর্গ, একটা বাংলা উপসর্গ, আর একটা হলো বিদেশি উপসর্গ। ঠিক আছে, একটা সংস্কৃত, একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। এই যে দেখো, 3 প্রকার। আর উপসর্গ আর অনুসর্গ দুটোই হলো অব্যয়, এটা মাথায় রাখবে। কি পদ? এটা অব্যয়, যেটা ধাতু এবং শব্দের পূর্বে বসে একটা অর্থের পরিবর্তন ঘটায় এবং নতুন নতুন অর্থযুক্ত শব্দের সৃষ্টি করে। এই যে যেমন দেখো, সতৃষ্ণ, এই যে এখানে এই যে দন্তে স, এটা দিয়ে শব্দটা গঠন হয়েছে। আকণ্ঠ, আ দিয়ে গঠন হয়েছে, আটা শব্দ পূর্বে বসেছে। উপকৃত, উপটা শব্দের পূর্বে বসেছে, এইগুলো দিয়ে। এই যে স, আ, উপ, এই অংশগুলো, শব্দাংশগুলো আগে বসেছে, এগুলো এক একটা উপসর্গ। এগুলি সাধারণত অর্থহীন, কিন্তু যখন উপসর্গ যোগে নতুন নতুন শব্দ গঠন করছে তখন তার একটা অর্থ তৈরি হয়। ঠিক আছে, সংস্কৃত উপসর্গের ক্ষেত্রে মোট 20টি উপসর্গ রয়েছে। সংস্কৃত উপসর্গগুলো কোনগুলো? যেমন প্র, যেমন হচ্ছে পড়া, এইগুলো। ঠিক আছে, যেমন হচ্ছে প্র, যেমন হচ্ছে পড়া, যেমন হচ্ছে অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, অভি, অতি, প্রতি, এইগুলো। এবার তোমাদেরকে এটা দিয়ে বলবে, বলো তো এই যে প্রটা দিয়ে বসলো, এটা কি ধরনের অর্থ, মানে এর অর্থটা কি বোঝাচ্ছে, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে।
যেমন ধরো প্র দিয়ে বসেছে, যেমন ধরো প্রলয়, যেমন ধরো প্রভাত, যেমন ধরো প্রশান্ত, এগুলো সংস্কৃত উপসর্গ। আবার পড়া দিয়ে বসেছে পরাজয়, পরাধীন। অপ দিয়ে বসছে অপকার। আচ্ছা, তারপরে অপযশ। সম দিয়ে সমাদর, সমচিত। নি দিয়ে হচ্ছে নিক্ষেপ, নিগ্রহ। অব দিয়ে হচ্ছে অবদমন, অবমাননা। নি দিয়ে হচ্ছে নির্লোভ, দু দিয়ে হচ্ছে দুর্বল। বিকৃতি, বি দিয়ে হচ্ছে বিকৃতি। এইগুলো একটু একটু করে পড়ো। আগে উপসর্গগুলো, কটা উপসর্গ আছে, উপসর্গ কাকে বলে, সংস্কৃত উপসর্গ মোট কটার আছে, কোনগুলো সংস্কৃত উপসর্গ, আর বাংলায় কিছু নিজস্ব উপসর্গ রয়েছে, যেমন অফুরন্ত, যেমন আচমকা, যেমন কুকথা, নিখুঁত, বিদেশ, দেখো বি দিয়ে হয়েছে, সুনাম, হাঘর, রামছাগল, দেখো পাতিলেবু, গন্ডমূর্খ, এগুলো হলো বাংলা উপসর্গ। ঠিক আছে, যেমন ধরো আ দিয়ে আমি বলছি আলুনি, আধোয়া। কু দিয়ে হচ্ছে কুকাজ, কুকথা, কুনজর। হা দিয়ে হাভাতে, হা হতাশ। ভ দিয়ে হচ্ছে ভরপেট। ভরদিন। তারপরে ভরা, ভরা দিয়ে হচ্ছে ভরা যৌবন, ভরা ডুবি। এইগুলো হলো বাংলা উপসর্গ। কিন্তু আমাদের এগুলো ছাড়াও এর অর্থগুলোকে পড়তে হবে, অর্থগুলোই পড়া দরকার। বিদেশি উপসর্গ কোনগুলো? বিদেশি উপসর্গ মানে দুটো, মানে বিদেশি শব্দ থেকে যেগুলো এসেছে। যেমন ধরো আমি বললাম যে যেমন দেখো এখানে, যেমন মিনি বাস, মিনি, আম জনতা, দেখেছো, খাস মোহন, দুটো আলাদা আলাদা শব্দের মিশ্রণে এসেছে। হাত, তারপরে ফুল বাবু, হাফ হাতা, ঘোষ, মেজাজ, গড়, হাজির। এই যে গড় আর হাজির। ফি বছর, নিমরাজি, ব কলম, বদ মেজাজ, বেচাল, হরবোলা। বিদেশি শব্দ থেকে যে উপসর্গগুলো আসে তাকে আমরা বলে থাকি কি? বিদেশি উপসর্গ। আর অনুসর্গটাও হচ্ছে একটা অব্যয়, কিন্তু সেটা শব্দের পূর্বে বসে না। অনুসর্গ যেটা, সেটা শব্দের পূর্বে বসে না, সবসময় বাক্যের মাঝখানে বসে, এবং অনুসর্গ নিজে একা ব্যবহৃত হয়। অনুসর্গের একটা নির্দিষ্ট অর্থ আছে, কিন্তু উপসর্গের একা ব্যবহার করতে পারবে না। উপসর্গ একা বসলে কোনো অর্থ দাঁড়াবে না। যেমন দেখো আমি যদি বলি বদ, শুধু বদ একটা, কিংবা ধরো বেচালের বেটা বসালাম, তাহলে কি আমি কোনো অর্থ বের করতে পারবো? কিন্তু গাছ থেকে আম পড়লো, এই যে গাছ থেকে আম পড়লো, এই যে থেকেটা, এটা হচ্ছে অব্যয় হিসেবে এখানে ব্যবহার হয়েছে, এবং এটা একটা অনুসর্গ। এই অনুসর্গটা বাক্যে আলাদা যদি ব্যবহার করা হয় তাহলে তার একটা অর্থ আছে। তাহলে বাক্যে যেটি আলাদা হিসেবে ব্যবহার করা হবে, যে সমস্ত অব্যয় যেটা বিশেষ্য বা সর্বনামের মতো বসে, যেটা শব্দ বিভক্তির কাজ করে থাকে, সেটাকে আমরা অনুসর্গ বলি, এবং যার একটা আলাদা অর্থ থাকে, লেখাই আছে দেখো। যেটার অর্থ আছে। যেমন এটা কারকে ব্যবহার করা হয়, এক একটা কারকে এক এক রকম। যেমন ধরো আমি বলছি তোমা ছাড়া এ কাজ হবে না, তাহলে তোমাকে ছাড়া, কাকে ছাড়া, এটা কর্মকারক, এই যে ছাড়া, এইটা হচ্ছে এখানে অনুসর্গ। মেয়ের জন্য এই গহনা গড়িয়াছি, কার জন্য? মেয়ের জন্য, এটা নিমিত্ত কারকে ব্যবহার করা হয়েছে। তোমার দ্বারা এ কাজ হবে না, কারোর দ্বারার কথা বলা হয়েছে, এটা করণ কারকে ব্যবহার করা হয়েছে। দেখো কারকটা খেয়াল করো, বুঝতে পারবে।
তাহলে এগুলো হলো কারকের সাথে ব্যবহার হয়। আবার বিভক্তির পর অনুসর্গ বসে, যেমন দেখো বলছে বাড়ির কাছে আরশিনগর, বাড়ির, দেখো র বিভক্তি ব্যবহার করা হয়েছে কাছে, তাহলে বিভক্তির পরে বসেছে আরশিনগর। তাহলে অনুসর্গ এমনও আছে যেটা বিভক্তি যুক্ত হয় না, যেমন গাড়ি ছাড়া যাওয়া যাবে না, এই যে ছাড়া, দেখো এখানে কি আগে কোনো বিভক্তি আছে? নেই, তাহলে বিভক্তি ছাড়াও অনুসর্গ ব্যবহার করা হয়। গাছ থেকে ফল পারো, তাহলে গাছ থেকে ফল পারো, গাছ থেকে, থেকেটা হচ্ছে অনুসর্গ, তাহলে গাছ, গাছটা তো এখানে শূন্য বিভক্তি, কোনো বিভক্তি নেই, তাহলে এটা কি করে আমরা ব্যবহার করব? যেটা বলছিলাম না যে বিদেশি যে অনুসর্গগুলো বলছিলে, যেমন গড় হাজির, গড় মিল, এগুলো, এই গড় শব্দটা ফরাসি শব্দ থেকে এসেছে, ফার্সি শব্দ থেকে, তাহলে এইগুলো যেমন বদরাগী এইগুলো। আবার ইংরাজি শব্দ থেকে হেডমাস্টার, হেড পণ্ডিত, ফুল মোজা, ফুল হাতা, ফুল বাবু, হাফ হাতা, এগুলো সব ইংরাজি শব্দ থেকে এসেছে। ওই যে বলে না যে হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তাহলে এই হেড অফিস, এটা তো ইংরাজি শব্দ, ইংরাজি শব্দ থেকে এসেছে। এটা হচ্ছে একদম বেসিক জায়গাটা, বেসিক জায়গার এটা উপসর্গ, কিন্তু এইটুকু পড়লে হবে না, কালকে উপসর্গটা আমরা ডিটেইলে ক্লাস করব, যেটা হচ্ছে কোন অর্থে কোনটা ব্যবহার করা হচ্ছে। যেমন সাপোজ আমি বলছি যে ধরো আমরা যখন বলি কি অনাসৃষ্টি কাজ চলছে, মানে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে, তাই তো, দিনে দিনে কি অনাসৃষ্টি ঘটছে, মানে খারাপটা ঘটছে, খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে। আবার যখন আমরা অনেক কিছু, অনেক ধরো আমি বললাম যে অফুরন্ত বা তোমার কি বল অগুন্তি, মানে সংখ্যায় অনেককে যখন ব্যবহার করা হয়, সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। কোনো কিছু নাবাচকে যদি আমরা বলি, বা ধরো যদি আমি বলি নাবাচকে, তাহলে বলবো যেমন না মঞ্জুর, কাজটা তোমার মঞ্জুর হয়নি, মানে তোমার ছুটিটা মঞ্জুর হয়নি। ধরো কোনো কিছু আমি বলছি কুকথা বলো না, এই যে কু মানে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে, খারাপ কোনো কিছু বলো, এই অর্থগুলো জানতে হবে যে কোনটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে। উপসর্গ কোনটা সংস্কৃত উপসর্গ হবে, কোনটা তোমার কি বলে বাংলা উপসর্গ হবে, আর কোনটা হচ্ছে তোমার বিদেশি উপসর্গ হবে, এই তিনটি। তো এটা উপসর্গ এবং অনুসর্গ, আগে বেসিকটা পড়ে রাখবে কালকে, তারপর বলে দিচ্ছি। বলো এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা আছে, থাকলে বলতে পারো। আজকে থাক, একদম থাক এই অবধি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে ক্লাস হবে 8টা থেকে, ঠিক আছে।